মহাসংঘের পক্ষ থেকে শুধুমাত্র বক্তব্য দেবে লাগবেন। আজকের এই সংখ্যালঘু ঐক্য মোর্চা কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত সবাইকে বাংলাদেশ সনাতন মহাসংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি সরকার আসে সরকার যায়, কিন্তু এদেশের সনাতনী সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন অত্যাচার কখনো কমেনি। সেই স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি বাংলাদেশের সনাতনী জনসংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলে এদেশের সনাতনী জনসংখ্যা ৭৫ লক্ষ কমেছে। এ পর্যন্ত কোন সরকার সনাতনীদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। আমরা দেখি যখনই আমাদের দুর্গাপূজা আসে, নির্বাচন আসে, তখন আমরা দেখি আমাদের মন্দিরে যেতে, ভোট আসলে আমাদের বাসায় যেতে, কিন্তু ভোটের পরে এবং দুর্গাপূজার পরে সেই মন্দির সুরক্ষিত আছে কিনা, সেই সনাতনী সুরক্ষিত আছে কিনা, এটা আজ পর্যন্ত কোন সরকার ফলো করেনি। আপনারা জানেন ৫ই আগস্টের পরে যখন এই দেশ মনে করেছিল যে আমরা সনাতনীরা এক বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করব, সেই উপলক্ষে আমরা সরকারের কাছে ৮ দফা দাবি বাস্তবায়ন করেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করেনি, বরং জেনারেল ৮ দফা দাবি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অনেক সনাতনীকে মামলা এবং হয়রানির শিকার হতে হয়েছে। আজকের মানববন্ধন থেকে আমরা এটা স্পষ্ট করতে চাচ্ছি, এদেশের সকল সনাতনী সংখ্যালঘু নেতৃত্বদের কথা বলার সুযোগ দিতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তাদের যে অধিকার সেটা পূরণ করতে হবে। আমরা জানি যে ভোলার তজিমুদ্দিনে মন্দির থেকে আসার সময় এক সনাতনী মাকে নৃশংসভাবে আইনের মতো ধর্ষণ করা হয়েছে। আমরা চাই অতি দ্রুত ৯০ দিনের ভিতরে স্পেশাল আদালত গঠন করে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে কুমিল্লায় পূজা চলাকালীন মন্দিরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটা কি বাংলাদেশ নাকি সিরিয়া নাকি পাকিস্তান, সেখানে পূজা অবস্থায় ককটেল বিস্ফোরণ করা হয়? উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা ধর্মীয় বৈষম্য সৃষ্টি করে অনলাইনে গুজব ছড়িয়ে সনাতনীদের মুখ বন্ধ করতে চায়, সনাতনীদের অধিকার বন্ধ করতে চায়, মিথ্যা রিউমার চেক দিয়ে এদেশের সনাতনী শূন্য করতে চায়, তাদের বিরুদ্ধে সংখ্যালঘু ঐক্য মোর্চা সর্বদাই কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলবে। আমরা একটাই চাই, এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। এখন আমাদের আন্দোলন মানববন্ধন করার সময় না, এখন আমাদের সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে রোল মডেল করার। কিন্তু যারা বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের শূন্য করে পাইতারা করে, তাদের বিরুদ্ধে যুব প্রজন্ম এবং আমাদের আন্দোলন চলবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সরকার গঠনের পরে আমরা খুব শান্তিতে বসবাস করব, কিন্তু জনাব তারেক রহমান সাহেব, আপনি বিপুল ভোটে, আপনি সংখ্যাগরিষ্ঠ হয়ে আপনি সরকার গঠন করেছেন। এই সংখ্যাগরিষ্ঠ একমাত্র আমাদের এই হিন্দুদের এই সংখ্যালঘু বলেন আর যাই বলেন এদের ভোটের মাধ্যমে আপনি নির্বাচিত হয়ে আপনি এককভাবে আপনি সরকার গঠন করেছেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বাড়িতে হামলা, মহিলা ধর্ষণ, নারী ধর্ষণ, আপনার জমি লুট, মন্দির লুট, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিতেছে। তাই যা প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যে কোনো রাষ্ট্রের প্রশাসনকে শক্তিশালী করতে হবে। আমার এই বাংলাদেশে পুলিশ বাহিনীকে আপনি শক্তিশালী করে আপনি এই কঠোর আইনে আপনি এই যারা অন্যায় যারা এই দুষ্কৃতীদেরকে আইনে কোথাও যদি হিন্দুদের উপর অত্যাচার হয়, আমরা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনে নেমে যাব। আমরা যদি নামি, আমরা কিন্তু জবাবে বসাইছি গদিতে, কিন্তু আমরা লামাইতেও জানি। তাই আমি আপনাকে আমি কঠোর ভাষায় নয়, আমি বিনম্র শ্রদ্ধায় আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার সেই দৃষ্টি, সেই আগের রাজনীতি আপনার নেই। আপনি সুন্দরভাবে আপনি রাজনীতি করতে পারতেছেন, আপনি সুন্দর ভাষায় আপনি কথা বলতেছেন। গতদিন আমরা দেখেছি সংসদে, আপনার দেখেন আমরা বাংলাদেশে আপনারা চিহ্নিত করতে পারতেছেন যে কারা এই দেশে অরাজকতা
আছে। আপনার যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় সঙ্গীত আছে, আমাদের এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিছু সংখ্যক লোক কিন্তু দাঁড়ায়নি, তারা বসেছিল। আপনি কিন্তু এগুলি দেখতে পাচ্ছেন। তাই আপনাকে অনুরোধ করব, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কোনো ভয় নাই। আপনি কঠোরভাবে আপনি আমাদের এই সনাতনীর পাশে আপনি দাঁড়ান, আপনার কোনো ভয় নাই, আমরা আপনার পাশে আছি। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মতো সংঘের পক্ষ থেকে যিনি বক্তব্য রাখলেন, আমাদের পরিচিত নেতা লিটন অধিকারী। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্তোষ চন্দ্র দাস, ভারপ্রাপ্ত মহাসচিব, বিশ্ব হিন্দু ফেডারেশন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা অত্যন্ত প্রাক্রান্ত মনে ঢাকার জাতীয় প্রেস ক্লাব অঙ্গনে আমরা এখানে আমাদের সনাতনীদের তার সকল নির্যাতিত নিপীড়িত ধর্ষণ লুণ্ঠন এমনকি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিহত করার জন্য যে ষড়যন্ত্র চক্র আমাদের সনাতনের উপর নির্যাতন চলছে, অত্যন্ত দুঃখের সাথে আজকে জাতীয় প্রেস ক্লাব ঢাকার আঙ্গনে আমরা এসে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। আজকের এই বিক্ষোভ ও মানববন্ধনে সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা আজকে তাদের এই সাপ্তাহিক ছুটির দিনও আমরা আমাদের ঘরে থাকতে পারিনি। আমরা আমাদের প্রিয় ভাই বোন, প্রিয় প্রতিবেশী, প্রিয় বন্ধু বান্ধব যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হচ্ছে, এমনকি তাদের ভাই বোন তারাও সংযতভাবে থাকতে পারছে না, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। এর প্রতিকার কোথায়? বিগত দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ছিলেন, তাকেও আমরা বারবার অনুরোধ করেছি জাতীয় প্রেস ক্লাবের অঙ্গনে বিভিন্নভাবে যে সনাতনীদেরকে বিভিন্নভাবে এই হয়রানি থেকে, এই নির্যাতন থেকে, এই নিপীড়ন থেকে, এই নিষ্পেষণী থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধায় বিশ্বাসী। আমাদের সেই মুক্তিযুদ্ধায় আজকের এই যে ত্রয়োদশ সংশোধনীর যিনি সরকার গঠন করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সোনার বাংলাদেশ গঠন বলে আমরা আশাবাদ ও ব্যক্তি প্রকাশ করছে। তার এই ধারাবাহিকতায় আজকে ত্রয়োদশ সংসদের নির্বাচনের পর যে সনাতনের উপরে যে নির্যাতন, বিভিন্ন যারা নিপীড়িত ভাবে যে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিভিন্ন মঠ মন্দিরে লুটপাট হচ্ছে। বিগত 11 তারিখে সাতক্ষীরার একটি মায়ের মন্দিরে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে চুরি এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা এখান থেকে আমরা তার এই অপ্রীতিকর ঘটনাকে আমরা ধিক্কার জানাই। পাশাপাশি আমরা প্রতিবাদ জানাই আগামী দিনে সনাতনীদের যদি কোনো ধরনের নির্যাতিত নিপীড়িত এবং বিভিন্ন হুমকি ধমকি এই বিষয় নিয়ে একটি কুচক্রী মহল যদি সনাতনীদের নির্যাতনকে চাঙ্গা করে, সনাতনকে নিপীড়িত করে কোনো ধরনের অঘটন ঘটাতে চায়, আমরা আমাদের আজকের এই প্রতিবাদ থেকে আমরা আমাদের রাজপথ ঘেরাও করে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা প্রতিহত করব। আর আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আর এই সহকর্মীরা বিগত দিনে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা এই ইতিহাস সবাই অবগত রয়েছেন। আমরা ইতিহাস আর পুনরায় উদযাপন বা উজ্জীবিত করতে চাই না। আমরা আজকের এই মানববন্ধন থেকে সবাইকে এবং সমগ্র বাংলাদেশকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা একটা সুন্দর দেশ, স্বাধীনতার সপক্ষে যারা আমরা এই বাংলাদেশ করতে চাচ্ছি, আমরা স্বাধীনতার সকলের সম অধিকার বর্গের জন্য নিশ্চিত থাকে সেই দৃষ্টি এবং সেই আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সোনার বাংলাদেশ যেন করে এবং সকল ধর্মীয় স্বাধীনতা উন্মুক্ত থাকে। আমি এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে আমি ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ। আদিবাসী হত্যা, ধর্ষণ, মন্দিরে অগ্নিসংযোগ, নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য মোর্চা আজকের এই মানববন্ধন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের অন্যতম সভাপতি রাজপথের কণ্ঠস্বর মহিলাদের অধিকার আদায় আন্দোলনে বিনাহীন ভূমিকা পালন করে যাচ্ছেন সুপ্রিয়া ভট্টাচার্য মহোদয় এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সুপ্রিয়া ভট্টাচার্য এখন আজকে এই মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এদিকে তাকান, মোবাইলটা এদিকে আসুন। অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সরকার আসে, সরকার যায়, হইলে একটু দিকে তাকান। কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, আমাদেরকে রাস্তাতেই থাকতে হয়। কেন কেন এই বৈষম্য সারা জীবন ধরে আমরা বয়ে বেড়াবো? যখন বাংলাদেশ স্বাধীন করেছিলাম, বাঙালি হিসেবে সনাতনী সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান কম ছিল না। সবার রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে আমরা পেয়েছি এবং 24-এর গণ অভ্যুত্থানেও আমাদের সম্প্রদায়ের অনেকেই দান দিয়েছে। তাদের নাম আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের নাম নিশানাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম যেভাবে আন্দোলনটা করেছিল বৈষম্যহীনভাবে তারা আজকের পরিচালনা করবে রাষ্ট্র, কিন্তু আমরা সেই বৈষম্যের মধ্যেই থেকে গেছি। চারিদিকে খুন, ধর্ষণ, যত্রতত্র মন্দির পোড়ানো, মানুষ পিটিয়ে মারা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে সবকিছুই অব্যাহত আছে এবং বেশিরভাবে অব্যাহত আছে। আমরা চাই নতুন সরকার এসছে, তাদের প্রতি আমাদের নতুন রাষ্ট্র, আমরা চাই এই রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশ থেকে আবারও যেন সোনার বাংলায় পরিণত করতে পারি এবং আমরা যেন নিরাপদে বাংলাদেশের মাটিতে অবস্থান করতে পারি। আমি কথা বেশি পারবো না, আমরা শুধু চাই রাষ্ট্রের নাগরিকত্ব যেন সমানভাবে আমরা পেতে পারি। আমরা যেমন ট্যাক্স দেই, আমরা যেমন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা যেমন 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, প্রত্যেকটা কাজে আমাদের অংশগ্রহণ আছে। আমাদেরকে ফেলে একটা জাতিগোষ্ঠীকে ফেলে বাংলাদেশ থেকে আপনারা সাজাতে পারবেন না। বাংলাদেশ থেকে সাজাতে হলে আমাদেরকে সবাইকে নিয়ে একত্রিত করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে সবারই সমানভাবে বসবাস করবার মতো অধিকার আছে। আমি এই অধিকার হরণ করবেন না, আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ। এবং যারা যারা এই পর্যায়ে নিহত হয়েছে, যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের প্রত্যেকের যেন আমরা সুবিচার পাই। ধন্যবাদ। আজকের এই সময়ের ঐক্য মোর্চা আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাসুদেব ভাই মহোদয়। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজপথের বজ্রকণ্ঠ তরুণ মেধাবী নেতা সুমন রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ সনাতন পার্টি। সমাজপতি নাকি? সুমন রায়, কই লোক কই? বাংলাদেশ সনাতন পার্টি। লোক কই? ব্যানার ফাঁকা। অত্যন্ত মেধাবী হ্যাঁ, ব্যানার ফাঁকা হলে হবে? অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে কিন্তু রয়েছেন এবং এদেশের সার্বভৌম বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে তিনি কাজ করছেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে মানববন্ধনের বিক্ষোভ কর্মসূচিতে সারা বাংলাদেশের আমরা বাংলাদেশ জাতীয় পার্টি থেকে এখানে উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নয় সবসময় অঘোষিত বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। 1947 সাল থেকে 1971, 2001 সালের কথা যদি আমরা বলি, 2001 সালের নির্বাচনের পরে সংবিধানের উপরে অত্যাচার, নির্যাতন, নির্যাতন হয়েছিল। আমরা ধারণা করেছিলাম 2008 সালে জানতে পেরেছি জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবে
আমাদের এক প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের ভাগ্যের চাকা উন্নয়ন করবে। করেছে এবং কিন্তু আমরা কি দেখছিলাম? সারা বাংলাদেশে এরকম এই আওয়ামীলীগের নেতৃত্বে মেয়েকে সেই রামু থেকে শুরু করে বাংলাছড়া কুমিল্লার নদীর দিক পর সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন দর্শন খুন গুণ হয়েছে এবং তারা সেই সময়ে বলেছিলেন আওয়ামী লীগ সরকার হিন্দু বান্ধব সরকার। কিন্তু আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকার ছিল বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতনের ইতিহাসের সরকার। সেই সরকার আপনারা দেখেছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বহুবার বলেছে যারা সংখ্যালঘু নির্যাতন করেছে তাদেরকে মনোনয়ন দিবেন না। এই সরকার খণ্ডবোধ করে নাই, বরং আরো বলেছে এদেশের হিন্দুদের এক পা থেকে ভারতে, এক পা থেকে বাংলাদেশে। আজকে দুঃখের বিষয় তাদের দুই পা ভারতে নিয়ে বসবাস করতে হচ্ছে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম একজন অযোগ্য অথর্ব অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়েছেন। নিয়ে উনি এই 1.5 বছরে সংখ্যালঘু নির্যাতন সব অভ্যন্তরের জনক হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। সারা বাংলাদেশে অশান্তি করেছেন, সংখ্যালঘু নির্যাতনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, মুখে মিষ্টি কথা বলে ষড়যন্ত্রের কোট ছেড়ে সংখ্যালঘুকে নিচ্ছন্ন করার পায়তারা করেছিলেন। তার স্বপ্ন ছিল দীর্ঘদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের কারণে তিনিও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। বন্ধুরা আমার, আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখছি, আমরা আশা করেছিলাম এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, পজিটিভ বাংলাদেশ তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই ধারাবাহিকতায় ওই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশ থেকে হিন্দু বিচ্ছিন্ন করার জন্য তারা পায়তারা করছে। আওয়ামী লীগের আমলে কোন নির্যাতন হলে আমরা দেখেছি সেটাকে বিএনপি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। বিএনপির আমলে নির্যাতনকে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে নির্যাতনকে বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের ফসল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা দায় চাপানোর রাজনীতি চাই না। অনতি বিলম্বে যেসব জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাদের বিরুদ্ধে এই দৃষ্টান্তকারক দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দর দাবি জানাচ্ছে। অনতি বিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তির আওতায় দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে তারেক রহমানকে বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সবসময় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তার এই ধারাবাহিকতায় আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা বিশ্বাসের প্রতি পরিবার আস্থা রেখে তাদের নিরাপত্তায় অনতি বিলম্বে সংসদের সংখ্যালঘু সুরক্ষা আইন পাস করবেন। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটি একটু তাড়াতাড়ি শেষ করতে চাই, পরবর্তী যারা বক্তব্য রাখবেন তাদেরকে শুধু মিটিং না করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর এম কে রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক ডক্টর এম কে রায়। কেন নাই? দ্বিতীয়ত হলো এই যে 24শে গণঅভ্যুত্থান গেল, সরকার পরিবর্তন, সংগ্রামী সাথী বন্ধুগণ, ধর্মীয় জাতিগত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বৃহত্তম প্ল্যাটফর্ম সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতৃত্বে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল
আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা যজ্ঞ পরিষদ, প্রত্যেকটা কাজে সুমহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বিশ্ব হিন্দু ফেডারেশন, বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন সহ সকল সংগঠনের আমরা যেহেতু সমপরিমাণ সংগঠন যারা উপস্থিত আছেন, সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আজকের এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা দেখেছি সেই বিগত 15 বছর 7 মাস 4 দিন কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কিভাবে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। আমরা তখন সেটার কোনো প্রতিকার পাইনি কোনো বিচার। এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই ইউনিট সরকার 18 মাস, সেই 18 মাসের ইতিহাস, এদেশের করুণ ইতিহাস, সংঘান্ত করার ইতিহাস ছিল। এবং তার প্রেক্ষিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, বিগত দিনের যে ইতিহাস, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিমাদাসুলভ আচরণ এবং তারই প্রেক্ষিতে যে জুলাই গণঅভ্যুত্থান, যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যেটা আজকে যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন হয়েছিল, এটা কিন্তু হতো না যদি না সেই জুলাই গণঅভ্যুত্থানের বিগত পতিত সরকার তারা পতিত হতেন। তাহলে আজকের এই ত্রয়োদশ নির্বাচন সেটি নির্বাচনে তো 2029 সালে যে সুযোগ আপনারা পেয়েছেন, বাংলাদেশের জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, আপনারা ভোট মেজরিটি নিয়ে আজকে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আমরা চাই আজকে 17 ফেব্রুয়ারি আপনি শপথ নিয়েছেন। আজকে শপথ এখনো বলার কিছু আসেনি, আমরা বলতে চাই না, কিন্তু আপনার সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর 17 তারিখের পর আজকে প্রায় 1 মাস হতে চলল, সেই পুরোপুরি ঘটনার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি। সেই সাক্ষীরা মন্দিরে কিভাবে বৃহদাত্রিক তালা ভেঙে কেটে সেখানে মন্দিরে রক্ষিত আমাদের বিগ্রহের সেই স্বর্ণলঙ্কা চুরি করা হয়েছে। আমরা দেখেছি বিগত 6 এবং 7 মাস 14 ঘন্টার ব্যবধানে বগুড়ার সারিয়াকান্দে এবং কক্সবাজারে কিভাবে সন্ত্রাসীরা সেই সাম্প্রদায়িক সন্ত্রাসীরা চাঁদাবাজির জন্য হত্যা করা হয়েছে। আমরা দেখেছি সেই ভোলার তজুলকে সেই বাক প্রতিবন্ধী এক হিন্দু নারীকে যে অনিল সাগর সেই বাৎসরিক কীর্তন শুনে ফেরার পথে রাত্রে সেই সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীরা তাকে চেতনা নাশক হয়ে তাকে একটি নির্জন স্থানে গিয়ে কিভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। আমরা আজকে বলতে চাই, তবে কথা বলবো যে কিছু কিছু ঘটনার সেই দুষ্কৃতিকারীদের ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করেছেন। এটি একটি সুসংবাদ আমরা দিতে চাই। পাশাপাশি এও বলতে চাই, আমরা চেয়েছিলাম বিগত ত্রয়োদশ জাতীয় সংসদে কাল প্রথম অধিবেশন হল, আমরা গণমাধ্যম টিভির মাধ্যমে কিছু দেখতে পেয়েছি যেটা আমরা আশা করি নাই। আমরা সেখানে দেখেছিলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলাকালীন সময় এখানে আজকে যারা বিরোধী দল তারা সেটাকে সম্মান দেওয়ার ক্ষেত্রেও তাদের কুণ্ঠাবোধ। আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি উদাহরণ করতে হবে। আজকে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দাদা
একই সাথে উনি বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান ঐক্য পরিষদ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি মহোদয়, একই সাথে উনি অনুভবের সাধারণ সম্পাদক। ধন্যবাদ। অতুল মন্ডলরে তো সরকার বানাই দিয়েছে। অতুল মন্ডল সরকার বানাই আমাদের পলাশ রাখে আজকের এই অতুল মন্ডল সরকার হবে কেন? মানববন্ধন তথা পৌরসভার সম্মানিত সভাপতি, আমাদের পুজো উদযাপন পরিষদের সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের সুব্রতদা এখানে উপস্থিত আছেন, আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ মনীন্দ্র কুমার নাথ, আমি তাকে সহ ঢাকা মহানগর এবং বিভিন্ন সংগঠনের যত নেতৃবৃন্দ এখানে আছেন প্রত্যেকে আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ঠিক যেমনি ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আবার তেমনি ভাবে আমাদের অন্তরে জ্বালারও অন্ত নাই। কারণ আমরা দেখেছি সেই এর আগে প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শেখ হাসিনা, তার আমলে দেখেছি আমাদের সেই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে আমাদের সেই এই আমাদের দাবি দাওয়াই পেশ করতে হচ্ছে। আমাদের হিন্দুদের উপরে আমাদের ঘর বাড়ি ওরা, আমাদের নারী নির্যাতন, আমাদের মন্দির ভাঙ্গা, আমাদের লুটপাট, কিন্তু একবারও তিনি ভাবেন নাই যে কাদের পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে আমাদের গেল সেই 11-12 মাস গেল ডক্টর ইনুস সাহেবের রাষ্ট্র, তখনও ছিল আমাদের এরকম একটা পরিবেশ যে হিন্দুদেরটা ধরো মারো খাও ইত্যাদি ইত্যাদি। এরপরে দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন আসলো, সেই নির্বাচনে আমার মনে হয় যে বিএনপি সংখ্যা অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন এবং ব্যাপকভাবে তারা ভোট পেয়েছেন। আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি অনুরোধ করব, আপনি একটু সুন্দরভাবে ধীরে স্থিরভাবে চিন্তা করবেন যে আপনি কোন সিটগুলো আপনি অর্জন করেছেন, কোন সিটগুলো আপনার পেয়েছেন, কাদের কারণে আজকে আপনি প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আমরা এইভাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনাকে অনুরোধ করতাম যে আমাদের জন্য একটা কিছু করেন, আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেন, তিনি নেন নাই। আল্লাহর কাছে আল্লাহ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখন বিএনপি গভর্নমেন্ট আছেন তাদেরকে অনুরোধ করব যে দেখেন, তাদের কেউ থাকে না, তাদের কিন্তু আল্লাহ থাকে, তাদের কেউ থাকে না, তাদের কিন্তু ভগবান থাকে। আমরা আরো একটা লক্ষ্য করেছি, আপনারা যেদিন এই বর্তমান বিএনপি সরকার যেদিন তারা শপথ নিয়েছে, সেদিন কিন্তু তারা একটা ধর্মের গ্রন্থ ব্যতী রেখে আর কোন ধর্মগ্রন্থ তারা ওখানে পাঠ করে নাই। এটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। এরপরে তারা এখানে প্রথম অধিবেশন হলো, সেখানেও কিন্তু তারা একটা ধর্মের গ্রন্থ ব্যতী থেকে আর কোন ধর্মের গ্রন্থ তারা সেখানে পাঠ করে নাই। এটা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ব্যথিত করে, দুঃখ দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সংসদে যে ঘটনা ঘটেছে সেটা আপনার চোখেই ঘটেছে। যদি এইগুলা ঘটতে থাকে আর এইগুলা চলতে থাকে, এটা নিয়ে কিন্তু আমাদের অত্যন্ত বেদনা পাই। আমরা আরো দেখেছি যে আপনারা এখনো এই দেশে সেই 7ই মার্চের ভাষণ বাজিয়ে তাদেরকে আপনারা এখানে এনে তাদেরকে আপনারা এইটা করতে পেরেছেন যে তাদেরকে সেই কি আইন, সন্ত্রাস দমন আইনে তাদেরকে অ্যারেস্ট করে রেখেছেন। সংসদে যারা সেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ওখানে বসেছিল, আপনি কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই করতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করবো, যদি আপনি এই লেভেলে রাষ্ট্র চালাইতে থাকেন, এই লেভেল সেবা রাষ্ট্র চালাইতে থাকেন, এক পর্যায়ে কিন্তু সেই শেখ হাসিনার মতো আপনাকে এখান থেকে পোটলা পাতলি সহ চলে যেতে হবে। এটা আমাদের করতে হবে না, এটা গড গিফটেড, আল্লাহ তাআলা করবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের এখনো সময় আছে, কেবল শুরু হয়েছে, আপনারা আমাদের প্রতিনিধিদের সাথে বসেন, নির্বাচনের আগে প্রতিনিধিদের সাথে বসে যেসব প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন সেইগুলো রক্ষা করেন, যাতে করে আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এবং আমাদের দেশে একটা সুশৃঙ্খলা ফিরে আসে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের সবার অন্যতম পরিচিতম মহেন্দ্র কুমার দেবনাথ মহোদয় বক্তব্য রাখবেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মহোদয় এবং সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের বাসুদেব মহোদয়। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কৃষ্ণ দাস সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কৃষ্ণ দাস সংক্ষিপ্তভাবে ঢাকা মহানগর দক্ষিণ। এরপরে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তারপরে আমরা বক্তব্য করে যাব। আমরা এখানে সমাবেত হচ্ছি, আপনারা জানেন এই বক্তব্যের সময় আমাদের সংগঠনের অত্যন্ত স্ত্রী ব্যবস্থা ছিল, তাই ধারাবাহিকতায় এখনো সেটা বেঁচে গেছে। আমরা আশা করছিলাম এই গণতান্ত্রিক সরকার আসার পরে আমাদের উপরে কোনো নির্যাতন নির্যাতন করবে না, কিন্তু এই সরকার আসার পরে সারা বাংলাদেশে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটাতে আমাদের দেশের প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে এবং সরকারের বাড়ি ঘরে ভারত মন্দিরে অগ্নিকাণ্ড করা হয়েছে। আমরা এই তীব্র ঘটনা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পর্যায়ে দুটি কথা বলেছিলেন, এই দেশ হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এবং আইন হবে সকলের জন্য সমান। আমি আশা করবো আপনার এই কমিটমেন্ট বজায় রাখবেন, অন্যথায় আমরা এই প্রতিবাদ সমাবেশ নয়, পরবর্তীতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো যদি এমন বন্ধ না হয়। সকলকে ধন্যবাদ। মাসের মধ্যে সারা বাংলাদেশে অর্ধশত সাম্প্রদায়িক হামলা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই যে অর্ধশত সাম্প্রদায়িক হামলা এবং যার মধ্যে হত্যা, যার মধ্যে ধর্ষণ, যার মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিমা মন্দিরে হামলা, জবরদখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট, তাদেরকে জমি থেকে উৎখাত, তার মানে এমন কোন হেন কাজ নাই যেটি এই কয়েকদিনের মধ্যে সম্পাদিত হয়েছে। আমরা অত্যন্ত অবাক হয়ে ভাবছি, এই বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে শাহবাগে এবং সারা বাংলাদেশে একত্রিত হয়ে সে আওয়াজ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ইউনুস সরকার, ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারেই নির্লজ্জ একটি সরকার, যে তার ক্ষমতাকালীন সময়ে সব কিছুতে অরাজকতা সৃষ্টি করেছে, তাকে নিয়ে আমাদের ধিক্কার দিতে ইচ্ছা করে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি কাজও ধর্মীয় সংখ্যালঘু তথা সকল ধর্মের সম অধিকার, সমমর্যাদা এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজ করেনি। তাই আজকের এখানে দাঁড়িয়ে তার প্রতি ধিক্কার জানাই এবং তৎপরবর্তীতে আজকে যে চলমান নতুন সরকার এসেছে আমরা স্বাগত জানিয়েছি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে এদেশের ধর্মের সংখ্যালঘুরা শ্রদ্ধা জানিয়েছে, তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং তাদের পছন্দের লোককে ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই সরকার গঠন করার পরে আমাদেরকে দেখতে হয়েছে ভোলার তজিমুদ্দিনে একটি মেয়েকে কিভাবে কীর্তন থেকে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। এই গণধর্ষণ কি এদেশের সরকার, মন্ত্রী, তাদের লজ্জা লাগে না? গণধর্ষণের কিন্তু প্রভাব সেজন্য কোন রকম বিচার হচ্ছে না। আমরা অবাক হয়ে দেখছি সেই সকল হত্যাকাণ্ডগুলি ঘটেছে। ইতিমধ্যে 1 মাসে 8টি হত্যাকাণ্ড হয়েছে। গাইবান্ধায় অমিতাভ চন্দ্র সুজন, সে একজন আইনজীবী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
যশোরের কেশবপুরে অধিকারী তাকে পান খেতে ফেলে দেওয়া হয়েছে। একটি অরাজকতার একটি দেশ, কোন দেশে আমরা বসবাস করছি? এগুলি কি মৃত্যু হিসাবে তারা দেখছে না? এগুলি কি সাম্প্রদায়িক নয়? তাহলে বিচার হচ্ছে না কেন? আমরা বগুড়ার সুনীল ভাস্করকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের চন্দনায় সে গুলি করে হত্যা করা হয়, চন্দন দেখে চট্টগ্রামের পাহাড়তলি আকাশ দাগকে ছুরিতে আঘাতে হত্যা করা হয়েছে, কক্সবাজারে চাঁদা না দেওয়া ব্যবসায়ী গণের দাগকে হত্যা করা হয়েছে, বগুড়ায় জমি নিয়ে বিরোধীদের শিক্ষককে হত্যা করা হয়েছে, ময়মনসিংহে চাল ব্যবসায়ী সুসেন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি হলো হত্যা। এই কয়েকদিনে হত্যার ইতিহাস, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি আপনাদের ভিতরেও কষ্ট লাগবে। এখানে বিভিন্ন সংস্থার লোক রয়েছে, আমরা এগুলি দেখতে চাই না। আজকে যে ঐক্য মোর্চা এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এখানে দাঁড়িয়েছে, অনেকগুলি সংগঠন এখানে একত্রিত হয়েছে, তারা আজকে অবশ্যই যদি মানবিক হতো তাহলে আজকের এই ধরনের অবস্থা হতো না। আমি পরিশেষে এখানে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ আছেন। আমি বলতে চাই, এদেশে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা 8 দফা দাবি উঠিয়েছিলাম। এই 8 দফা দাবি বাস্তবায়ন না হলে এদেশ মানবিক বাংলাদেশ হবে না। সেখানে সংখ্যালঘু সুরক্ষা আইন, সেখানে সংখ্যালঘু কমিশন, সেখানে বৈষম্য বিরোধ, সেখানে বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী বা অন্যান্য সমতলের জনগোষ্ঠীদের অধিকার আদায়। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন মন্দির বেহাত হচ্ছে। এই জন্য আমরা যেটা বলেছিলাম যে পক্ষে এই বিশেষ করে ব্যবস্থার সম্পর্কে সুস্থ একটি ব্যবস্থা করা, কিন্তু সরকার লুটপাটের ব্যবসায় বসেছে, তারা এইগুলি দেখছে না। তাই আমরা বলতে চাই, যদি এইগুলি না হয় সামনের দিনগুলিতে দুবার আন্দোলন গড়ে তুলে এই দেশের এবং বিশ্ববাসীকে আমার এই দেশের যে নিরর্থক কর্মকাণ্ড তা আমরা তুলে ধরবো এবং আগামী দিনে সকলকে নিয়ে রাজপথের সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বিভিন্ন সংখ্যালঘু ঐক্য মোর্চার বিভিন্ন সংগঠন এখানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ আজকের এই উপস্থিতিকে। এইখানে ধন্যবাদ। এইমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং 1 মাসে 8টি খুন এবং মানবিক বাংলাদেশ নেই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমাদের মনীন্দ্র কুমার নাথ মহোদয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজপথে লড়াকু সৈনিক, এদেশের গণমানুষের নেতা, সংখ্যালঘু সম্প্রদায় অকুতভাই কণ্ঠস্বর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম বাংলাদেশ। শ্রদ্ধেয় সভাপতি, সমবেত ভাই বোনেরা, এই সরকারের মেয়াদ মাত্র 1 মাস। অনেকে বলেন হানিমুনে আছেন ওনারা বা মধুচন্দ্রিমায় আছেন। এখন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সনাতনী সমাজ সেই সময়টা 1 মাস, কেউ কেউ 1 সপ্তাহ, সেটাকে বলে কালবেলা। পত্রিকা কালবেলা না, এটা একটা আমাদের ধর্মীয় রীতিনীতি। তো ভাই জনাব তারেক রহমান, আপনি কি মধুচন্দ্রিমায় আছেন না আমাদের সনাতনী সমাজের কালবেলা চলতেছে? আপনি বলেছিলেন আপনাদের 1 মুহূর্ত সময় নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি সবাইকে উদ্বুদ্ধ করতেন, সবার আগে অফিস আদালতে যাচ্ছেন 9টার মধ্যে এবং বিভিন্ন জায়গায় মনিটরিং করতেন। আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীরা সমাজে একটা সুশৃঙ্খল ফিরিয়ে আনার চেষ্টা করছেন আন্তরিকভাবে। একই ব্যবস্থা তো আমরা সব জায়গায় চাই। আপনি 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এখানে যেন কোনো অনিয়ম না হয়, কোনো সাম্প্রদায়িকতা না হয়।
কয়েকদিনের মধ্যে আপনি হেলথ কার্ড দেবেন, কৃষি কার্ড দেবেন, অনেক কিছুই দেবেন। অতীতের মতো এখানে যেন কোনো নয়ছয় না হয়, কোন ধরনের বিমাতা সুলভ আচরণ যেন কারো প্রতি না হয়। 54 বছর ধরে আমরা দেখেছি অনেক সরকারের ভালো ভালো কাজ সর্বোচ্চ পর্যায়ে দেখভালের অভাবে নষ্ট হয়ে গেছে, এবং এই যে নষ্ট হয়েছে সেই ব্যাপারেও কোনো সরকার কোনো ভূমিকা রাখতে পারে নাই। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনার সরকার নেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আপনার এমপি সাহেবরা যাদেরকে আমরা জীবন বাজি রেখে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মতো ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে আপনাদেরকে জয়লাভ করিয়েছে, তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করার কোনো সুযোগ নাই। আপনার শুরুটা ভালো হোক, এটাই আমরা চেয়েছি। আপনি বলেছেন বাংলাদেশ হবে একটি রংধনু নেশার, রেইনবো নেশার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আপনি আরো বলেছেন এই দেশকে হবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সংশয়বাদী। পাহাড়ি আদিবাসী সমতল সকল মানুষের সমান অধিকার বাংলাদেশে আপনি নিশ্চিত করবেন। গতকালকে আপনি পার্লামেন্টে আপনার ভাষণে এইসব কথা পুনরাবৃত্তি করেছেন। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। বহুদিন পরে আপনি একজন তরুণ বয়সে, অর্থাৎ 60 বছর বয়সে আপনি এখন প্রধানমন্ত্রী, আপনি ছুটে বেড়াচ্ছেন। এই কদিনের মধ্যে আপনি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবেন। আমি প্রথমে বলবো, বিগত সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে, সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, অনতিবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। আমার ভাইয়েরা যারা শিক্ষক, অধ্যাপক, হেডমাস্টার, প্রিন্সিপাল, তাদেরকে জবরদস্তিমূলক চাকরিচ্যুত করা হয়েছে, স্কুল কলেজ থেকে বের করে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরকে আপনি পুনর্বহাল করবেন সসম্মানে। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনি বের করে দিয়েছেন, বিগত সরকার নানান অজুহাতে কোয়ালিফাই করার পরও চাকরি দেন নাই, তাদেরকে পুনর্বহাল করবেন, চাকরিতে পুনর্নিয়োগ দেবেন। কোহিনুর বলে একজন পুলিশ অফিসারকে এত বছর পরে আপনি পুনর্বহাল করতে পারবেন, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি অপরাধ, অবনতি বিলম্বে তাদের পুনর্বহাল করবেন। প্রশাসন থেকে যাদের চাকরিচ্যুত করেছেন, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাদেরকে অনতিবিলম্বে সসম্মানে চাকরি ফিরিয়ে দেবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রতি যে অবিচার করা হয়েছে, সেগুলো আপনি পুনঃস্থাপন করবেন, ন্যায় বিচার ফিরিয়ে দেবেন। আপনি বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আপনার সরকার কোনো মবক্রেসিতে বিশ্বাস করে না, জিরো টলারেন্স। কিন্তু আমরা কি দেখছি গত 1 মাসে? মনীন্দ্রবাবু এখানে প্রত্যেকটি ঘটনা উল্লেখ করেছেন, এগুলোই হচ্ছে মবক্রেসি। সারা বাংলাদেশে এখনো মবক্রেসি চলছে, এবং এই মবক্রেসির মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা রকমের অত্যাচার নিপীড়ন হচ্ছে। অনতিবিলম্বে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দাদাবাজি বন্ধ রাখার তৃণমূলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে না, টানা দাবি করছে, টানা না দিলে হত্যা করছে, এবং বাড়িঘর লুটপাট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে।
তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে, বিভিন্ন মন্দিরে বোমা হামলা হচ্ছে। আগামীকাল আপনি একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন। দেশের সম্মানিত মুয়াজ্জিম সাহেবদের, ইমাম সাহেবদের, ধর্মীয় গুরুদের, পুরোহিতদের এবং অন্যান্য ধর্ম অনুসারীদের আপনি ভাতা বা অনুদান প্রদান করবেন ওসমানী উদ্যানে। সেখানে দেখলাম একসাথে অনুষ্ঠান, অতীতে আমরা দেখি না। এটা আমি বলবো অসাধারণ। হিন্দু, মুসলিম, কুত্তা তোর দিতে আছে, কুত্তা তোর দিতে আছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের আজকে যৌথ পরিষদের মিছিল বের হয়েছে।